নর্মালাইজেশন কন্ডিশন বা একটা র্যান্ডম অ্যাবস্ট্রাকশন দিয়ে দিলে সেটা ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কিভাবে বোঝানো হয় সেগুলো আমরা দেখেছিলাম। তার আগের ক্লাসে প্রিলিমিনারি কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম মেকানিক্স শুরুর আগে যে অ্যাটমিক ফিজিক্স পড়তে হয় সেগুলো আমরা আলোচনা করেছিলাম, এই ফটোইলেকট্রিক এফেক্ট, কম্পাউন্ড স্ক্যাটারিং, এইগুলো। বেসিক কোয়ান্টাম মেকানিক্স তো জিনিসগুলো হয়ে গিয়েছে। ওয়েভ ফাংশন, শ্রোডিঞ্জার ইকুয়েশন, এগুলো আমরা দেখেছি। শ্রোডিঞ্জার ইকুয়েশনের একটা ছোটখাটো প্রবলেম আলোচনা করছিলাম, যে বা অপারেটর অ্যালজেব্রা জিনিসপত্রগুলো দেখছিলাম, হারমিশিয়ান অপারেটর কেমন হয়, তার আইগেন ভ্যালু কেমন হয়, আইগেন ফাংশন কেমন হয়, তো সেগুলো আমরা দেখছিলাম। ট্রাভেলিং ওয়েভ কেমন হয়, তার ওয়েভ ফাংশন কেমন দেখতে হয়। তো যেটা আমরা আগে শুরু করবো এটা হচ্ছে যে পার্টিকেল ইন ইনফাইনাইট স্কয়ারেল। তো তোমার সিলেবাসে তিনটে জিনিসই আছে, স্কয়ারেল পোটেনশিয়াল, পার্টিকেল ইন বক্স প্রবলেম, হারমোনিক অসিলেটর, হাইড্রোজেন অ্যাটম। তো এগুলো খুব বেশি থিওরিটিক্যালি রিলেভেন্টি আমি পড়াবো না, খুব বেসিক জিনিসগুলো পড়াবো, যেগুলো কারো যদি ভুলে গিয়ে থাকে সেগুলো জাস্ট রিক্যাপিচুলেশন হবে, আর জাস্ট ফর্মুলাগুলোকে মনে রাখা, আর এই ওরিয়েন্টেড প্রবলেমগুলো কিভাবে ট্যাকেল করা হবে এটা আমরা দেখবো। তো দেখো, এগুলো শুধু যদি ফর্মুলা বলে দিই এটা কোনো মানে হবে না, তো আমি একটু বেসিক জিনিসটা একটু ব্রিফলি বলার চেষ্টা করবো। তো পার্টিকুলারলি ইনফাইনাইট স্কোয়ার ওয়েল মানে এরকম একটা ওয়েল টাইপের দেখতে হবে, পার্টিকেলটা এর মধ্যে কনফাইন্ড। তো এটা সাপোজ এইদিকে আমাদের পোটেনশিয়াল, এইদিকে অবভিয়াসলি ভি অফ এক্স, আর এইদিকে এক্সটা, ঠিক আছে। তো যেখানে এবার কি কনসিডার করা হবে, যেটা ইনফাইনাইট স্কোয়ার ওয়েল, তার মানে এইখানে যেটা হবে এটা ইনফাইনাইট অব্দি এক্সটেন্ড করেছে, ঠিক আছে। মানে এখানে যদি ভিটা হবে ইনফিনিট, এখানেও ভিটা হবে ইনফাইনাইট, এরকম একটা দেখতে হবে, ঠিক আছে। আর এই যে লেভেলটা, এটাকে আমরা পোটেনশিয়াল জিরো লেভেল ধরে নিই, ঠিক আছে। তো এখানে যে তাহলে এইটাকে যদি ম্যাথমেটিক্স এর টার্মসে লিখি, তাহলে পোটেনশিয়ালটা কিভাবে ডিফাইন, পোটেনশিয়ালটা এরকম ভাবে ডিফাইন, ভি অফ এক্স ইকুয়াল টু জিরো, কততে, কোথায় কোথায় জিরো, যদি এইটা যদি এক্স ইকুয়াল টু জিরো হয়, আর এটা সাপোজ এক্স ইকুয়াল টু এ অথবা এক্স ইকুয়াল টু এল, যা কিছু নিতে পারো। তো ভিভি যে নোটেশনে এ ইউজ করা হচ্ছে, আমি এই দিয়েই করছি, যেটিতে সম্ভবত এল লেখা হয়, একই ব্যাপার, কোনো যায় আসে না। তো এটা লিমিটটা কি হবে, এক্সটা কত থেকে, জিরো লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু এ। তাহলে এই রেঞ্জের মধ্যে পোটেনশিয়াল জিরো, কারণ এর মধ্যে কোনো পোটেনশিয়াল নেই। তার বাইরে পোটেনশিয়াল কি, ধরো এই রিজিয়নটার বাইরে এইদিকে বা এইদিকে পোটেনশিয়ালটা ইনফাইনাইট, তাহলে পোটেনশিয়াল ইনফাইনাইট কোন রিজিয়নে না, এক্স less than 0 to infinite, x greater than 0 to infinite, sorry greater than 0 না, greater than a, মানে left region right region দুটোতে infinite, ঠিক আছে। মানে আউটসাইড দ্য বক্স আর কি, শুধুমাত্র ইনসাইড দ্য বক্স এর পোটেনশিয়াল হচ্ছে জিরো, বাকিতে ইনফাইনাইট। তো এখানে যদি আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন বসিয়ে দিই তাহলে কি হবে, তো এই শ্রোডিঞ্জার ইকুয়েশন কোথায় করব, আমরা শুধুমাত্র ইনসাইড দ্য বক্সে করব। তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশন inside the box, inside the box মানে কি, এই রিজিয়নে 0 less than equal to x less than equal to a, এই রিজিয়নে আমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কেমন হবে, এই রিজিয়নে আমাদের আমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশন কি ছিল, -h²/2m d2 psi by dx2 plus v psi equal to e psi, তাই তো। এবার এই রিজিয়নে কি, জিরো টু এর মধ্যে ভিটা ইকুয়াল টু জিরো, এর মধ্যে কোনো পোটেনশিয়াল নেই, তাহলে এটা জিরো হবে। তাহলে কি পড়ে থাকবে, -h²/2m d2 psi by dx2 equal to e psi, ভিটা জিরো, কোনো পোটেনশিয়াল এনার্জি নেই। তো তাহলে এবার এখানে এটা জাস্ট একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তার সলিউশনটাই দেখতে হবে যে এখানে যদি একটা ওয়েভ ফাংশন এই পার্টিকুলার বক্সের মধ্যে থাকে, তাহলে সেই পার্টিকেলটা ওয়েভ ফাংশনটা কেমন দেখতে হবে। তাহলে এখানে যদি d2 psi by dx2 করি, তাহলে এটা কেমন দেখতে হবে, এটা এগুলো সব এই পাশে নিয়ে আসলে কি হবে, -2m e by h² psi, এরকম দেখতে হবে। এবার এই twice in e by h² টাকে একটা কনস্ট্যান্ট কে ধরে নেওয়া হয়, তাহলে k ইকুয়াল টু এরকম, এটা খুব ইউজুয়াল কনভেনশন। তাহলে কি হয়, √2m e by h², মানে জাস্ট এখানে একটা k² হবে, ঠিক আছে। তার মানে এটা কেমন দেখতে হবে, -k² psi d2 psi by dx2 equal to -k² psi, তাহলে এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, d2 মানে y double dash plus some constant into y equal to 0,
এটা যে সলিউশনটা হবে আমি আর এলাবোরেট করছি না, সলিউশনটা ডাইরেক্টলি লিখছি। এটা কেমন হবে তাহলে কি হবে, সাইনোসয়েডাল সলিউশন হবে, sin x প্লাস cos x এরকম একটা কম্বিনেশন হবে। তো ধরে নিলাম প্রথম সলিউশনটা a sin x, a sin ব্র্যাকেট kx, কারণ এখানে k মাল্টিপ্লাই আছে, কারণ এই পাশে এটা এই পাশে চলে আসবে প্লাস k স্কয়ার সেই হবে, প্লাস এখানে কি হবে b cos kx। এরকমই আমাদের হবে সলিউশনটা। তাহলে এখানে a আর b টা কি, a আর b বোথ আর কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ভ্যালুগুলো, তাহলে এখানে কি a and b আর কনস্ট্যান্ট, তাই তো। তাহলে এই ভ্যালুগুলো কোথা থেকে, বাউন্ডারি কন্ডিশন থেকে আসবে। এগুলো দেখো, এগুলো আমি খুবই তাড়াতাড়ি বলে চলে যাচ্ছি, যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় বলবে, সেই পয়েন্টটা একটু এলাবোরেটলি বলার চেষ্টা করবো। তাহলে দেখো বাউন্ডারি কন্ডিশন দিয়ে আমার এই ভ্যালুগুলো বার করতে হবে। তাহলে আমার বাউন্ডারি কন্ডিশন কি কি, বাউন্ডারি কন্ডিশনটা কি জিনিস, বাউন্ডারি কন্ডিশনটা হচ্ছে যে এই যে সিস্টেমটা আছে তার বাউন্ডারিতে এই সিস্টেমটা কি কি প্রপার্টি, কি কি জিনিসটা ভ্যালিডিটি পাচ্ছে, এটা আমার বাউন্ডারি কন্ডিশন। তাহলে দেখো এক্স ইকুয়াল টু জিরো তে কি, এক্স ইকুয়াল টু যদি জিরো হয়, এক্স ইকুয়াল টু জিরোতে কোনো ফাংশন নেই, কারণ একদম বাউন্ডারিতে কিছু নেই, পার্টিকেলটা এর মধ্যে ঘোরাফেরা করছে, তাই তো। তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে সাই এফ এক্স কি হবে, জিরো হবে। এটা আমার এক নম্বর বাউন্ডারি কন্ডিশন। 2 নম্বর বাউন্ডারি কন্ডিশন কি হবে, আর এক্সট্রিমেন্টে কি আছে, x ইকুয়াল টু a, x ইকুয়াল টু a তে ওয়েভ ফাংশন কি হবে, এখানেও কোনো ওয়েভ ফাংশন নেই, তাহলে এখানেও সাই অফ x কি হবে, সাই অফ x ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, মানে সাপোজ এখানে x ইকুয়াল টু a আর x যেটা a পুট করে দিলে 0, তার মানে এট দ্য বাউন্ডারি ওয়েভ ফাংশন এক্সিস্টই করবে না। তার কারণ সাপোজ যদি একটা এইটাকে অনেক সময় এই বাউন্সিং বল প্রবলেম দিয়ে করেসপন্ডেন্সটা টানা হয়, যদি একটা বল এরকম বাউন্স হচ্ছে, তাহলে কি তার এইখানে থাকা কোনো প্রবাবিলিটি নেই, কারণ এখানে জাস্ট এখানে বাউন্স ব্যাক করে চলে যাবে, কিন্তু এর ভেতরে থাকা একটা ফাইনাইট প্রবাবিলিটি আছে, যে কোনো জায়গায় থাকতে পারে ফাইনাইট প্রবাবিলিটি, কিন্তু এট দ্য বাউন্ডারিতে জিরো। ঠিক আছে, তো সাপোজ তাহলে আমরা এই প্রথম বাউন্ডারি কন্ডিশনটা ইউজ করি, তাহলে x ইকুয়াল টু 0 বসাও, তাহলে এটা ইকুয়াল টু 0, তাই তো। আর sin 0 0, তাই তো। তাহলে কি করে থাকবে, b cos kx ইকুয়াল টু 0, আর cos kx তো এখানে 0 হতে পারে না, ঠিক আছে, তার কারণ cos, এখানে cos 0 বসিয়ে দিলে, সরি এখানে cos 0 বসিয়ে দিলে এটাও তো 1 হবে। যদি প্রথম বাউন্ডারি কন্ডিশনটা বসায়, তাহলে দেখো x ইকুয়াল টু 0 বসিয়ে দেবো, তাহলে sin 0 0 হয়ে যাবে, cos 0টা 1 হবে, তো শুধুমাত্র b পড়ে থাকবে। তাহলে এখান থেকে যেটা পাবো, এটা পাবো হচ্ছে b ইকুয়াল টু 0 পাবো। ঠিক আছে, প্রথম বাউন্ডারি কন্ডিশন থেকে। সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন কি আছে, x ইকুয়াল টু a তে তা হবে ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু a বসিয়ে দাও, x ইকুয়াল টু a বসালে কি হবে, এখানে এটা 0, তাহলে a sin k a ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে কি হবে, a সাইনটা 2 নম্বর বাউন্ডারি কন্ডিশনটা বোঝাচ্ছি, a sin k a ইকুয়াল টু 0। এবার a টা অবভিয়াসলি নট ইকুয়াল টু 0 হবে, কারণ অলরেডি b টা আমার 0 হয়ে গিয়েছে, তাহলে এটাও যদি 0 হয়ে যায় তাহলে তো কোনো ফাংশন কোনো এক্সিস্টই করছে না, এটা বিপদ। ঠিক আছে, তাহলে এটাকে নট 0 হতে হবে, এটা যদি নন 0 হয় তাহলে আমার অবশ্যই sin k টা 0 হতে হবে, তাই না। sin k 0 হবে মানে কি, k এর ভ্যালু কত হতে হবে, k এর ভ্যালু হতে হবে n পাই, তাই তো। n এর ভ্যালু কত, n ইকুয়াল টু 1 2 3 এরকম ডট 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 চলতে থাকবে। সাপোজ n ইকুয়াল টু 1 পাই, তাহলে sin পাই 0, sin 2 পাই মানে 0 ডিগ্রি 0, sin 3 পাই মানে আবার 0, জাস্ট n এর ভ্যালুটা ইন্টিজার নম্বরে চেঞ্জ করলে এটা চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যেটা আমরা পাবো সেটা হচ্ছে k ইকুয়াল টু কত পাবো, n পাই ওভার a। তাহলে আমাদের যে সলিউশন যেটা দাঁড়ালো তাই হবে x, কি দাঁড়াবে a, তাহলে এবার কি সলিউশনটা কি দাঁড়াবে, a sin kx, তাই তো, বিটা তো 0, তাহলে কি দাঁড়াবে a sin kx ছিল, k মানে হচ্ছে n, n পাই বাই a, তার মানে n পাই x বাই a, তাহলে এটা দাঁড়াবে আমাদের এই জিনিসটা সলিউশন।
ঠিক আছে, জাস্ট এই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করলে এটা দাঁড়াবে সলিউশন। তাহলে এই sin n pi x by a, এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের এর ভ্যালুটাও তো জানি না, এটাও তো একটা কনস্ট্যান্ট। তাহলে এই ভ্যালুটা কিভাবে বার করবো, এটা অ্যাকচুয়ালি নর্মালাইজেশন থেকে করতে হবে। আগের দিন বলেছিলাম যে কোনো ফাংশন দেওয়া থাকলে প্রথমে কি করতে হবে, এটাকে নর্মালাইজ করতে হবে। তাহলে ওই ফাংশন নর্মালাইজ করতে হবে। নর্মালাইজ করলে কি হবে, যদি ওয়েভ ফাংশন নর্মালাইজ করি তাহলে আমরা কি হয়, ফুল লিমিট কি হয়, সাই স্টার সাই থিটাও ইকুয়াল টু 1 হতে হবে, তাই না? এবার এটা থ্রি ডাইমেনশনাল স্পেসে, তাহলে ওয়ান ডাইমেনশনাল স্পেসে ডিটাও এর জায়গায় ডিএক্স হবে। তার লিমিটটা কত হবে, লিমিটটা দেখো, লিমিট কি হবে এখানে, কত থেকে কত অবধি, 0 থেকে a অবধি। তাহলে আমাদের ইন্টিগ্রেশনের লিমিট কি হবে, 0 থেকে 1 সাই স্টার সাই, সাইটা কি a sin n pi x by a, তাহলে এখন ইমাজিনারি পার্ট নেই, তাহলে জাস্ট মড অফ সাই স্কয়ার হয়ে যাবে। তাহলে মড অফ সাই স্কয়ার হয়ে গেলে কি হবে, মড অফ a স্কয়ার ইনটু sin স্কয়ার n pi x by a dx ইকুয়াল টু 1। এটা বেরিয়ে দাঁড়ালো আমাদের ওয়েভ ফাংশন নর্মালাইজেশনটা। ঠিক আছে, তাহলে দেখো 0 টু 1 নয়, 0 টু a, তাহলে a স্কয়ার তো বাইরে চলে এলো, a স্কয়ার ইন্টিগ্রেশন আমাদের পড়ে থাকলো 0 টু a sin স্কয়ার n pi x ওভার a dx। তাহলে দেখো 0 ফুল লিমিটে sin স্কয়ার x এর ইন্টিগ্রেশন হয় হাফ অফ আপার লিমিট, তাহলে কি হবে a স্কয়ার ইনটু, এটা হবে হাফ অফ আপার লিমিট কত a, তাহলে a বাই 2। এটা ইন্টিগ্রেশন করে, ইন্টিগ্রেশন বাই পার্টস করে দেখতে পারো, এখানে হাফ ইনটু 2 মাল্টিপ্লাই করলে 2 sin স্কয়ার x আসবে, সেটা cos 2x - 1 লিখবে, এরকম করে দেখতে পারো। হ্যাঁ, জাস্ট একটা যদি সাইনোসয়েডাল ফাংশন থাকে, যদি স্কয়ার টার্ম থাকে, তার ফুল লিমিট ইন্টিগ্রেশন হয় হাফ অফ আপার লিমিট। আপার লিমিটের শর্টকাট মনে রাখার জন্য, তাহলে এখান থেকে আমাদের a কত আসবে, এটা আসবে রুট ওভার 2 upon a। তাহলে আমাদের টোটাল ওয়েভ ফাংশন কি দাঁড়াবে, psi of x root over 2 upon a sin n pi x over a। যেখানে n এর ভ্যালু 1 2 3, 0 কিন্তু নয়, n এর ভ্যালু 0 হতে পারে না, তার কারণ 0 হয়ে গেলে ফাংশনটা এক্সিস্ট করবে না। ঠিক আছে, তো এখানে এটা এটা গেল হচ্ছে আইগেন ফাংশন। এটাকে কি বলবো, ইজ আর আইগেন ফাংশন। আইগেন ফাংশন হবে পার্টিকেল ইন এ বক্স, ইনফাইনাইট পোটেনশিয়াল বক্স। ঠিক আছে, এবার এখান থেকে আমরা আইগেন ফাংশন যখন পেয়ে গেলে এনার্জি আইগেন ভ্যালু গুলো বার করতে পারি। এনার্জি আইগেন ভ্যালু গুলো কেমন হবে, কিভাবে বার করবো, সাপোজ আমরা ওখান থেকে কি পেয়েছিলাম, কে ইকুয়াল টু কি পেয়েছিলাম, n পাই বাই a পেয়েছিলাম, তাই ছিল রুট ওভার কি ছিল, এ মানে ছিল রুট ওভার 2 টুয়াইস এম ই বাই এইচ কাট স্কয়ার, এরকম ছিল, তাই তো, টুয়াইস এম ই ওভার এইচ কাট স্কয়ার, এটা ছিল n পাই বাই a। তাহলে এখান থেকে ই ভ্যালুটা ইজিলি বার করা যেতে পারে, জাস্ট বোথ সাইড স্কয়ার করে দাও, তাহলে n স্কয়ার পাই স্কয়ার এইচ কাট স্কয়ার। তাহলে এখান থেকে ই যেটা আসবে, এটা আসবে n স্কয়ার পাই স্কয়ার এইচ কাট স্কয়ার বাই টুয়াইস m a স্কয়ার। এটা সময় ই এন দিয়ে লেখা হয়। তাহলে এটা কি হবে, এটা হবে এনার্জি আইগেন ভ্যালু। ঠিক আছে, তো এটা গেল পার্টিকুলার বক্সের ওয়েভ ফাংশন, আইগেন ফাংশন, এনার্জি আইগেন ভ্যালু। এবার এটাও এই একই রকম ভাবে যদি গ্রাউন্ড স্টেট বলে, তার মানে n ইকুয়াল টু 1, ফার্স্ট একটা স্টেট বললে n ইকুয়াল টু 2, এরকম ভাবে স্টেপ বাই স্টেপ যাবে। তাহলে এখানে যদি আমরা যদি ওয়েভ ফাংশনটাকে যদি ড্র করার চেষ্টা করি, ওয়েভ ফাংশন আঁকতে দেয়, সেটা কেমন হবে। তারপরে এটা আমাদের ওই পার্ট বক্সটা ছিল 0 a, হ্যাঁ, যদি আমাদের এটা প্রথম স্টেট হয় n ইকুয়াল টু 1, তাহলে এটা আমাদের কি হবে, গ্রাউন্ড স্টেট, কারণ এটাই সব থেকে লোয়েস্ট, 0 তো থাকতে পারে না কিছু। তাহলে গ্রাউন্ড স্টেটের ওয়েভ ফাংশনটা কেমন, sin n pi x by a এরকম দেখতে। তারপরে কি হবে, n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 2 থেকে এরকম দেখতে হবে, এরকম দেখতে হবে। কেন এরকম দেখতে হবে আসছি, n ইকুয়াল টু 3 তে কি হবে, এরকম দেখতে হবে।
ঠিক আছে। তো এটা মনে রাখার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে, দেখো n ইকুয়াল টু 1 মানে কি গ্রাউন্ড স্টেট মানে কি কোনো নোড থাকবে না। নোড মানে কি কতবার এই জিনিসটাকে কাট করবে, তাহলে গ্রাউন্ড স্টেটে কোনো নোড নেই, জাস্ট এখান থেকে শুরু হচ্ছে এখানে শেষ হয়েছে। n ইকুয়াল টু 2 মানে কি এটা গ্রাউন্ড স্টেট, এটা কি এটা ফার্স্ট এক্সাইটেড স্টেট, এটা কি সেকেন্ড এক্সাইটেড স্টেট। ঠিক আছে, তাহলে গ্রাউন্ড স্টেট কিন্তু অলওয়েজ নোডলেস, গ্রাউন্ড স্টেটে কোনো নোড থাকে না, মানে এই ফাংশনটা এখানে কখনো কাট করবে না। ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে কি একটা নোড হবে একবার কাট করবে, সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে দুবার কাট করবে দুটো নোড হবে। এইভাবে মনে রাখতে পারো, ওই কনসেপ্টটাকে মনে রাখার সহজ উপায় আর কি। ঠিক আছে, তো এখান থেকে যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে ওয়েভ ফাংশন আর এনার্জি আইগেন ফাংশন আর এনার্জি আইগেন ভ্যালুটা কেমন, তার উপরে অনেক কোশ্চেন আসে পার্টিকুলার বক্স থেকে। তো এখান থেকে যেটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে যে এটা পার্টিকুলার বক্সের ক্ষেত্রে পার্টিকেল শুধুমাত্র ডিসক্রিট সেট অফ এনার্জি ভ্যালুই পাবে। তো এখানে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে পার্টিকেল, লিখে দিচ্ছি আমি, পার্টিকেল ক্যান অনলি হ্যাভ discrete set of eigenvalues। ডিসক্রিট কেন, তার কারণ এনটা একটা ইন্টিজার, তাহলে এন এর ভ্যালু এক থেকে শুরু হতে পারে, তাহলে এক দুই এরকম, তাহলে এক বসালে কি হবে 1 × 5 স্কয়ার স্কয়ার এস এম স্কয়ার, 2 বসালে এখানে 4 হয়ে যাবে, 3 বসালে 9 হবে, এরকম করে এই ডিসক্রিট আরেই বাড়ছে। ঠিক আছে, সেই জন্য এটাকে এনার্জি আইগেন ভ্যালুকে ডিসক্রিট বলা হয়। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আর যদি মনে হয় এগুলো খুব সহজে যাচ্ছে তাহলে আমি একটু স্পিডেও বলতে পারি। তো ওয়ান ডি পার্টিকুলার বক্স থেকে অনেক কিছু ডিসকাস করা যায়, কিন্তু যেহেতু ওগুলো সিলেবাসে নেই বলে সেগুলোর দিকে আমি যাচ্ছি না। সাপোজ এখানে যে আনসারটিভ প্রিন্সিপাল কিভাবে ভ্যালিড হয়, গ্রাউন্ড সেটটা জিরো কেন, স্টেশনারি স্টেটের কনসেপ্ট কি, হ্যাঁ, তো এখান থেকে আনসারটিভ প্রিন্সিপাল কিভাবে অবটেন করবে, যে ডেল্টা এক্স ডেল্টা পি নট ইকুয়াল টু জিরো, হ্যাঁ সেটার ভ্যালু কত হবে, সেগুলো সব করা যায়। তো যেহেতু এগুলো সিলেবাসে নেই ফলে সেগুলোর দিকে আমি যাচ্ছি না। যদি কারো জানতে মনে হয় যে না এগুলো বলা দরকার তো বলতে পারো, আমি সেগুলো একবার করে বলে চলে যাবো, কিন্তু এই মুহূর্তে পরীক্ষা পারপোজ সেগুলো না জানলেও হবে। তো আর একটা যেটা হয় এটা হচ্ছে 3 ডাইমেনশনাল বক্স, এটা তো ওয়ান ডি হলো। 3 ডাইমেনশনাল বক্স হলে এ বি সি তিনটেই থাকবে, তাহলে তিনটে সলিউশন হবে। তাহলে কি হবে, একটা হবে সাইন এন পাই এক্স বাই এ, একটা হবে সাইন এন পাই ওয়াই বাই বি, আর একটা হবে সাইন এন পাই জেড বাই সি। আর সামনের ফ্যাক্টরটা ঢুকে পর 2 বাই এ বি সি, এরকম একটা জিনিস হবে। তো 3 ডাইমেনশনাল বক্স যেহেতু সিলেবাসে নেই তো সেটা নিয়ে আমি আর সময় নষ্ট করছি না। এরপরে আমরা যেটা করবো সিলেবাস যেটা আছে হচ্ছে যে হারমোনিক অসিলেটর, এটা খুব ভীষণ ইম্পর্টেন্ট। হারমোনিক অসিলেটরে দেখো, হারমোনিক অসিলেটর জিনিসটা সত্যি খুবই এলাবোরেট জিনিস। তো সেই অত ডিটেলস তো করানো সম্ভব না, আমি জাস্ট বেসিক জিনিসপত্র যেগুলো না জানলেই নয় সেগুলো আমি একবার করে ডিসকাস করে দিচ্ছি। সাপোজ হারমোনিক অসিলেটর কাকে বলে, হারমোনিক অসিলেটরের পোটেনশিয়াল কেমন দেখতে হয়। ঠিক আছে, হারমোনিক অসিলেটরের পোটেনশিয়াল কেমন দেখতে হবে, যদি পোটেনশিয়াল আমি যদি ভি অফ এক্স লিখি এটা কেমন দেখতে হবে। তো আহ, সেটা এরকম দেখতে হবে, যেহেতু যদি টোটাল ইন্টিগ্রেশনটা করি এটা হবে এরকম কে এক্স ডি এক্স, এরকম একটা দেখতে হবে। মানে মধ্যে কথা এটাকে ইন্টিগ্রেট আউট করলে এটা হবে হাফ অফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, তাই কে এক্স স্কোয়ার এটা হবে কি আমাদের পোটেনশিয়াল। ঠিক আছে, তাহলে পোটেনশিয়ালটা কেমন দেখতে যদি ছবি আঁকি, পোটেনশিয়ালটা হারমোনিক অসিলেটরের পোটেনশিয়ালটা ওই গ্রিফিথের বইতে দেখবে এরকম একটা সুন্দর ছবি দেওয়া আছে হারমোনিক অসিলেটরের জন্য। তো সেই ছবিটা যদি মানে জাস্ট অ্যাকচুয়ালি ওটাকে বাইনোমিয়াল এক্সপানশন করা হয়। মানে যদি ক্লাসিক্যাল মেকানিক্স থেকে করেসপন্ডেন্সটা নোট তাহলে ওইটাই হুকস ল থেকে আসে। হুকস ল কি বলে, হুকস ল হচ্ছে যে একটা স্প্রিং এর যদি ফোর্স কনস্ট্যান্ট কে হয় তাহলে এফ ইকুয়াল টু হয় মাইনাস কে এক্স, তাহলে সেই কে এক্সটাই ইন্টিগ্রেশন আউট করলে তাহলে সেটা হাফ অফ কে এক্স স্কোয়ার এরকম দেখতে হয়। ঠিক আছে,
অ্যাকচুয়ালি যদি এটাকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন করা হয় এই জিনিসটাকে, তাহলে এটা যদি প্লট করা হয় তো সেটা অনেকটা এরকম দেখতে হয়, এইরকম একটা দেখতে হয়, একটা ইউ শেপ প্যারাবোলা টাইপের। তাহলে এটা ডিএক্স, এটা এক্স, ঠিক আছে। তো এটা হচ্ছে মিনিমাম যেটা হবে, এটা হচ্ছে পোটেনশিয়ালের মিনিমাম হবে। অ্যাকচুয়ালি এটা এতটাও স্মুথ হয় না, পোটেনশিয়ালটা এরকম এরকম ভাবে আসবে, এরকম ভাবে নামবে, আবার এরকম ভাবে উঠবে, আবার এরকম ভাবে, এরকম অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল পোটেনশিয়ালটা এরকম হয়, সেটাকে আমরা এই অ্যাপ্রক্সিমেট করে এটাকে পোটেনশিয়াল বানানো হয়, ঠিক আছে। তো এর ক্ষেত্রে তাহলে পোটেনশিয়ালটা কেমন হলো, হাফ অফ কে এক্স স্কোয়ার, এটা পোটেনশিয়াল, ঠিক আছে। আর এই স্প্রিং যেহেতু এটা আমরা ইয়ে করছি, যদি ক্লাসিক্যাল করেসপন্ডেন্সটা নিই হুকস ল, তাহলে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, তার মানে এটা কি, আবার এফ ইকুয়াল টু কি লেখা যাবে, নিউটনস সেকেন্ড ল থেকে এম ডি টু এক্স এটি টু। তাহলে এটাকে এই দুটোকে একসাথে লিখলে এটা করা হয়, তো এটার যেটা সলিউশন হবে, সলিউশন কি হয়, এর যে সলিউশন, যদি এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে সলিউশন হবে এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি, তাই তো। ওমেগাটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, তো ওমেগাটা এখানে কি হয়, ওমেগা ইকুয়াল টু রুট ওভার অফ এ বাই এম, এরকম দেখতে হয়। তাহলে এই যে ভি অফ এক্স ইকুয়াল টু হাফ অফ কে এক্স স্কোয়ার লিখেছিলাম, সেটাকে এরকম ভাবে লেখা যেতে পারে হাফ অফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে, এরকম ভাবে লেখা যেতে পারে। এটা অ্যাকচুয়ালি টোটাল জিনিসটাকে টেলার সিরিজ এক্সপ্লেন করে প্রথম দুটো টার্মকে নেওয়া হয়। তো আমি অত ডিটেলস এর মধ্যে যাচ্ছি না। তাহলে পোটেনশিয়ালটা কেমন দেখতে হবে, পোটেনশিয়ালটা এক্স স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, কে হতে পারে, হাফ অফ এম ওমেগা স্কোয়ারও হতে পারে, যেরকম দেওয়া থাকে। তাহলে কোয়ান্টাম প্রবলেমের ক্ষেত্রে সোলিডারি ইকুয়েশন আমরা কিভাবে সলভ করবো, না যেখানে পোটেনশিয়ালটা হারমোনিক অসিলেটর এর পোটেনশিয়াল, তেমনি কি হাফ অফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার, এটা হবে কি পোটেনশিয়াল। তাহলে আমরা যদি সোলিডারি ইকুয়েশন লিখি এটার ক্ষেত্রে, সোলিডারি ইকুয়েশন, সোলিডারি ইকুয়েশন কি হবে, সোলিডারি ইকুয়েশন আমরা কি জানি, মাইনাস এইচ কাট স্কয়ার বাই টুয়াইস এম v2 psi by dx2 প্লাস ভি সাই ইকুয়াল টু ই সাই, এরকম দেখতে। এবার আমরা কি করব, এই ভির জায়গায় হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ারটা বসিয়ে দেবো, মাইনাস এইচ কাট স্কয়ার বাই টুয়াইস এম v2 psi by dx2 প্লাস হাফ অফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার সাই ইকুয়াল টু ই সাই, তাই তো। এটা হচ্ছে গিয়ে সোলিঞ্জার ইকুয়েশন। এবার দেখো এটা অনেক ভাবে সলিউশন করা যায়, এটা অ্যালজেব্রিক মেথড একটা হয়, অপারেটর মেথড হয়, হ্যাঁ, আর একটা পলিনোমিয়াল মেথড হয়। তো অত ডিটেলস এর মধ্যে আমি যাচ্ছি না, আমি জাস্ট একটা সিম্পল ওয়ে দেখিয়ে দিতে পারি কিভাবে এটাকে সলিউশন করা যায়। তারপর সেই এটা সলিউশন কিভাবে করা হয় এটা অতটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে রেজাল্ট গুলো। তো এটা যদি এটাকে এক পাশে নিয়ে আসে d2 psi by dx2, জিনিসটাকে যদি পাশে নিয়ে আসি, তাহলে যেটা দাঁড়াবে twice m by h cut square e minus half of m omega square x square psi equal to 0, এরকম একটা দেখতে হবে। এবার একটা ওই প্যারামিটার ধরে নেওয়া হয় y, যার ভ্যালু হচ্ছে ax, হ্যাঁ, এরকম ভাবে মাল্টিপ্লাই করা হয়, অনেকগুলো ভ্যারিয়েবল এক্সট্রা ডিফাইন করা হয়। তো একটা যেটা হয়, এটা সলিউশন করে একটা হারমাইট ইকুয়েশন আসে, হারমাইট পলিনোমিয়াল আসে, হ্যাঁ, সেটা যেটা দেখতে হয় সাই এন অফ এক্স, এটা দেখতে একটু জটিল মনে হলো, তো অ্যাকচুয়ালি জিনিসটা ইজি। সাই এন ওয়াই ধরে নেওয়া হয়, ওয়াইটা অন্য একটা ভেরিয়েবল নিতে, যাতে বুঝতে অসুবিধা না হয়। এন একটা এনটা হচ্ছে এই নর্মালাইজেশন কনস্ট্যান্ট, ঠিক আছে। হারমাইট পলিনোমিয়াল এইচ এন ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই, এরকম দেখতে হয়। অপারেটর আমি ইউজুয়ালি বেসিক্যালি রেফার করি অপারেটর অ্যালজেব্রিক মেথড দিয়ে, যেটা অপারেটর অ্যালজেব্রা, এটা দিয়ে করলে ইকুয়েশনটা অনেক ছোট হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি প্রথমে শুরুর ক্ষেত্রে অ্যালজেব্রিক মেথডে একবার করে নেওয়া উচিত, তাহলে জিনিসটা একটা ক্লিয়ার আইডিয়া থাকে। তো এটা দেখো, হারমাইট পলিনোমিয়াল যদি মনে না থাকে ইটস ওকে, দরকার না মনে রাখলেও হবে। শুধুমাত্র প্রথম যে টার্মটা সাই জিরো অফ এক্স, জাস্ট গ্রাউন্ড স্টেটের ওয়েভ ফাংশনটা, সেটা মাথায় রাখতে হবে। এটা কেমন হবে, এর ক্ষেত্রে যে নর্মালাইজেশন কনস্ট্যান্টটা হবে, এটা হবে এম ওমেগা বাই এইচ কাট
pi to the power 1/4 exponential minus m omega x square by 2h কাট এরকম দেখতে হচ্ছে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটা। ঠিক আছে, এবার এক্ষেত্রে এনার্জি আইগেন ভ্যালু গুলো কেমন হবে, এবার প্রতিটার জন্য আলাদা আলাদা করে বার করা যেতে পারে ওয়েভ ফাংশন কেমন। তো এই মুহূর্তে সেটা দরকার নেই। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এনার্জি আইগেন ভ্যালু গুলো দেখে নেবো। এনার্জি আইগেন ভ্যালু কেমন হবে, এনার্জি আইগেন ভ্যালু যেটা হয় En, এটা খুব ওয়েল নোন, এটা হচ্ছে n প্লাস হাফ h কাট। ঠিক আছে, এটা এনার্জি আইগেন ভ্যালু। তো এখানে যেটা মাথায় রাখতে হবে, পার্টিকুলার বক্সের ক্ষেত্রে n ইকুয়াল টু জিরোটা একটা কাউন্টেবল জিনিস ছিল না, এখানে কিন্তু জিরো হতেই পারে। ভ্যালু 0 1 2 যে কোনো কিছু হবে, তার কারণ hn জিরোর ভ্যালু জিরো নয়। ঠিক আছে, hn হারমাইট পলিনোমিয়ালে জিরো তোটার ভ্যালুটা 1, তাহলে এটা নন জিরো ভ্যালু দেবে। তাহলে এখানে গ্রাউন্ড স্টেট এনার্জি কত হবে, এই জিরো, এখানে জিরো বসে লিখে হবে হাফ h কাট ওমেগা। E1 কত হবে, এখানে 1 বসাও, তাহলে হাফ প্লাস 1 মানে 3/2 h কাট ওমেগা। এরকম করে সিমিলারলি পরের এক্সাইটেড স্টেট গুলো, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, এটা হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেট। এরকম করে একের পর এক চলে যেতে পারে। ঠিক আছে, তো এর ওয়েভ ফাংশন গুলো যদি কেমন দেখতে, যেমন পার্টিকুলার বক্সের ওয়েভ ফাংশন গুলো কেমন দেখতে দেখেছিলাম, এটার ক্ষেত্রেও সেটা করে দেখা যেতে পারে। আচ্ছা, এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন এই পর্যন্ত? নেই? ঠিক আছে, এটা একটু কঠিন লাগতে পারে যে যারা ধরো এটা অনার্সে পড়োনি, কিন্তু জিনিসগুলো একটু জানতে হবে, কোনো মানে হতো না। তো এটা যেটা বলতে চাই, ধরো ওয়েভ ফাংশন গুলো কেমন ভাবে ড্র করবে। তাহলে যদি একটা আমার হারমোনিক অসিলেটরের পোটেনশিয়ালটা সাপোজ এরকম দেখতে, এটা সিমেট্রিক হবে, আপনি যদি অতটা সিমেট্রিক বোঝা যাচ্ছে না। তো একটা সিমেট্রি এরকম ইউ শেপড একটা প্যারাবোলিক হবে। তাহলে যদি প্রথম প্রথম স্টেপটা যদি জন্য করি, প্রথম গ্রাউন্ড স্টেট কত, n ইকুয়াল টু জিরোতে। ঠিক আছে, তাহলে n ইকুয়াল টু জিরোতে কি হবে, n ইকুয়াল টু জিরোতে এর এনার্জি কত, ই কত, h কাট ওমেগা। তাহলে এর ক্ষেত্রে ওই ফাংশনটা কেমন হবে, ওই সেম ওইটা আগেরটার মতোই, এখান থেকে শুরু হয়ে এরকম। তো এক্ষেত্রে মাথায় রাখবে যে ম্যাক্সিমাম বইগুলোতে যেটা ভুল করে এটা হচ্ছে যে এইখানে শেষ করে দেয়। হ্যাঁ, মানে যে ফাংশনটা নেই আর, এটা কিন্তু নয়। তার কারণ এটা কিন্তু ইনফাইনাইট নয় যে পার্টিকেলটা এখান থেকে বেরোতে পারবে না, তা নয়। এটা কিন্তু একটুখানি বাইরে বেরোবে। হ্যাঁ, তবে ইন্টারভিউতে এই কোশ্চেন গুলো করা হয় যে ওই ফাংশনটা কোথায় শেষ হবে। কেউ যদি এইখানে শেষ করে দেয় তাহলে কিন্তু ভুল, তার কারণ ওই ফাংশনটা এখানে ফাইনাইট, ইনফাইনাইট নয়। তাহলে একটা ফাইনাইট প্রবাবিলিটি থাকবে যে পার্টিকেলটা এর একটু বাইরে এক্সটেন্ড করে দেওয়া। ঠিক আছে, তো এবার ফার্স্ট স্টেট n ইকুয়াল টু 1 এর জন্য কেমন হবে, ওই আগেরটার মতোই, এরকম একটা মাত্র নট থাকবে, এরকম আসবে, এরকম একটা দেখতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে যেটা শুধুমাত্র এখানে শেষ নয়, একটুখানি প্রলং থাকবে। সিমিলারলি পরেরটার ক্ষেত্রে কি হবে, n ইকুয়াল টু 2, তাহলে n ইকুয়াল টু 1 এর জন্য এনার্জি কত, E1 3/2 h কাট ওমেগা। এটার জন্য কেমন হবে, এটার জন্য ওই আগেরটার মতোই, দুটো নোট থাকবে। এরকম একটা দেখতে, ছবিটা অত ভালো বোঝা না গেলেও তবে জিনিসটা এরকম দুবার কাট করবে জিনিসটা ওই এক্স এক্সিসটা। তাহলে এক্ষেত্রে E2টা কত হবে, হাফ 3/2 h কাট ওমেগা, এরপর একটা হবে 5/2 h কাট ওমেগা। এরকম ভাবে এনার্জি লেভেল গুলো চেঞ্জ করতে হতে থাকে। ঠিক আছে,
আর কোনো কোশ্চেন এ পর্যন্ত? তো এটা তো গেল কোয়ান্টাম হারমোনিক অসিলেটর। ক্লাসিক্যাল হারমোনিক অসিলেটরও একটা হয়, যেটা প্ল্যাঙ্কের সেমি ক্লাসিক্যাল বলা যেতে পারে। তাহলে সেক্ষেত্রে যেটা প্ল্যাঙ্ক যেটা বলে গিয়েছিল, প্ল্যাঙ্ক কি বলেছিল, প্ল্যাঙ্কের ক্ষেত্রে যে হারমোনিক অসিলেটর হবে তার ক্ষেত্রে যে এনার্জিটা হবে এটা কি হবে, তুই আগে একদিন বলেছিলাম যে তার ক্ষেত্রে যে এনার্জিটা হবে ইকুয়াল কি হবে, এন এইচ নিউ এরকম হবে, এস এইচ নিউ এর মাল্টিপল। ঠিক আছে। আর আমরা এখানে এখানে কি দেখলাম, কোয়ান্টাম মেকানিক্সে কি দেখলাম, কোয়ান্টাম মেকানিক্সে আমরা দেখলাম যেটা হবে কি এন প্লাস হাফ এইচ নিউ এরকম হবে। ঠিক আছে। তো এটা জাস্ট একটা ডিফারেন্স, কারণ প্ল্যাঙ্কের হাইপোথিসিস ওটা একটা সেমি ক্লাসিক্যাল ট্রিটমেন্ট, আইনস্টাইনের একটা সেমি ক্লাসিক্যাল ট্রিটমেন্ট আছে হারমোনিক অসিলেটরের উপরে, এটা চাইলে দেখতে পারো। ঠিক আছে। তো এটার এক্সাম্পল কোথায় দেখা যাবে যে হারমোনিক অসিলেটর কোন কোন ক্ষেত্রে দেখা যাবে রিয়েলিস্টিক সিস্টেমে? সাপোজ একটা অ্যাটম ইনসাইডে সলিড ক্রিস্টাল, একটা সলিড ক্রিস্টালের মধ্যে অ্যাটমের যে মুভমেন্ট হয় এটা হারমোনিক অসিলেটর পোটেনশিয়ালে হবে। সে একটা দুটো অ্যাটমের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম পজিশনে আসবে। ইকুইলিব্রিয়াম পজিশনটা কোথায়? ইকুইলিব্রিয়াম পজিশনটা এখানে কোথাও। তাহলে এরকম ভাবে অ্যাটমটা মুভ করতে পারে। ঠিক আছে, হারমোনিক্যালি মুভ করতে পারবে। ঠিক আছে। তো ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রেও দেখা যায়, যেমন ধরো সাপোজ ডায়াটমিক মলিকুল ধরো মানে সাপোজ HCl, সেখানে দুটো যে অ্যাটম থাকবে, হাইড্রোজেন অ্যাটম আর ক্লোরিন অ্যাটম, তারা যে ভাইব্রেশনটা হবে সেটা সবসময় হারমোনিক্যালি হবে। ঠিক আছে, একটা একটা রেসপেক্টে আর একটা। ঠিক আছে, জিনিসটা বোঝা গেছে? জিনিসগুলো আহ, যে একেবারে ডাইরেক্ট নিলে কিন্তু হবে না, কারণ এখান থেকে আমি কোশ্চেন আসতে দেখেছি, পার্টিকুলার বক্স থেকে কোশ্চেন আসে, তার ওয়েভ ফাংশন থেকেও বা এনার্জি থেকে বেসিক্যালি বেশি কোশ্চেন আসে, যে এনার্জিটা কেমন। হ্যাঁ, গ্রাউন্ডেড এনার্জি, ফার্স্ট এক্সপেক্টেড এনার্জি কেমন, এনার্জি ডিফারেন্স কত, একটা স্টেট থেকে একটা স্টেটে জাম্প করলে এনার্জি কতটা চেঞ্জ হবে, এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু আসে। বা আনসার্টি থেকেও কোশ্চেন আসে যে একটা পার্টিকুলার বক্স, ইনফাইনাইট পোটেনশিয়াল বক্সে আছে, তার এই রিজিয়ন থেকে এই রিজিয়নের মধ্যে থাকার প্রবাবিলিটি কত। হ্যাঁ, বা সেক্ষেত্রে তার প্রবাবিলিটি কি বলে ওয়েভ ফাংশনের মোমেন্টামের এক্সপেকটেশন ভ্যালু বার করতে দিতে পারে, বা পজিশনাল এক্সপেকটেশনের ভ্যালু বার করতে দিতে পারে, সেটা কত হবে সেটা। আর হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে তো অনেক প্রচুর কোশ্চেন আসে। বেসিক কোশ্চেন যেগুলো আসে ওই জিরো পয়েন্ট এনার্জি কত, গ্রাউন্ড স্টেট এনার্জি কত, ফার্স্ট এক্সাইটেড এনার্জি কত, বা নর্মালাইজেশনের সময় দিয়ে দেয়। তো এই টিপিক্যাল একটা কোশ্চেন আমি পাঠিয়ে দেবো, এইগুলো জাস্ট তোমরা একবার করে দেখে নেবে, নিজেরা করার চেষ্টা করে ফার্স্টে, তারপরে অ্যান্সার মেলাবে। ঠিক আছে। আর আগের দিন যে মক টেস্টের কোশ্চেনটা দিয়েছি ইলেকট্রিসিটি ম্যাক্সিমাম থেকে, সেটাও প্র্যাকটিস করবে সবাই নিজেরা অবশ্যই। আর কিছু কিছু কোশ্চেন দেখবে আবার ক্লাসিক করানো আছে, সেগুলো দেখতে পারো। আর কোনো কোশ্চেন যদি মনে হয় যে নিজেদের মধ্যে ডিসকাস করবে, যদি কোনো কোশ্চেন মনে হয় যে না কেউ পারছো না, বা প্রবলেম মনে হয় এটা আমাকে বলতে পারো যে এই কোশ্চেনটা হচ্ছে না, তো সেটা আমি নেক্সট ক্লাসে ডিসকাস করার চেষ্টা করবো। সেটা আমি একটু আগে থেকে জানাবো, তাহলে সেই অনুযায়ী আমি ক্লাসেরটাকে শিডিউল করবো। ঠিক আছে। তো এই কোয়ান্টাম মেকানিক্সের লাস্ট যে টপিকটা তোমাদের সিলেবাসে আছে সেটা হচ্ছে কি হাইড্রোজেন অ্যাটম। তো সেটা আমি হাইড্রোজেন অ্যাটম দেখবো, হাইড্রোজেন অ্যাটম এরকম ব্রিফলি বলা সম্ভব নয়। হাইড্রোজেন অ্যাটম পড়াতে গেলে, ঠিকঠাক পড়াতে গেলে 1 মাস লাগবে যদি টোটাল জিনিসটা পড়ানো হয়। তো এখানে যেহেতু কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ানো হবে, তাহলে খুবই ব্রিফলি আমি বলার চেষ্টা করছি। তো দেখো, হাইড্রোজেন অ্যাটম যখন পড়া হবে, ঠিক আছে, এটা সময় একটা 3 ডাইমেনশনাল সিলিন্ডার ইকুয়েশন হবে। ঠিক আছে, তার কারণ একটা অ্যাটমকে যখন সেটা স্পেসে ডিফাইন করবে, তার তিনটে কোঅর্ডিনেট দরকার, তার পজিশনটাকে ডিফাইন করতে গেলে এক্স ওয়াই জেড। ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যে আমাদের ওয়েভ ফাংশন যেটা হবে, সাই, এটা কি হবে, তিনটে ফাংশন হবে এক্স ওয়াই জেড। এখনো পর্যন্ত এগুলো 1 ডাইমেনশনাল পোটেনশিয়াল ছিল। ঠিক আছে, এখানে কিন্তু পোটেনশিয়ালটা হবে 3 ডাইমেনশনাল।
বা ইন কেস স্ফেরিক্যাল হবে, পরে আসছি। তাহলে এক্ষেত্রে আমাদের স্ক্রুডিঞ্জার ইকুয়েশনটা কেমন হবে? স্ক্রুডিঞ্জার ইকুয়েশন এরকম হবে -h² অ্যাকচুয়ালি এখানে এম না বলে রিডিউসড মাস বলা হয়, তার কারণ এটা তো একটা টু বডি প্রবলেম, ঠিক আছে? তাহলে একটা সেন্টার অফ মাসের রেসপেক্টে, মানে যদি এরকম একটা দুটো অ্যাটম এভাবে মুভ করে, ঠিক আছে, তাহলে কোন অ্যাটমের মাসটা নিয়ে বলবে, তো সেখানে সেন্টার অফ মাসের মাসটাকেই মোশনটাকেই ধরে নেওয়া হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা সেন্টার অফ মাসের যাকে রিডিউসড মাস নিউ লেখা হয় বা ক্যাপিটাল এমও লিখতে পারো, আর টির জায়গায় ডেল স্কোয়ার লেখা হবে, তার কারণ একটা থ্রি ডাইমেনশনাল সিস্টেম। ডেল স্কোয়ার অপারেটর মানে কি? del 2 by del x2 plus del 2 by del y2 plus del 2 by del z2, x y এর তিনটে কোঅর্ডিনেটই আছে, ঠিক আছে? প্লাস পোটেনশিয়াল, এটা যদি স্ফেরিক্যাল পোটেনশিয়াল হয় শুধুমাত্র আর ডিপেন্ডেন্স থাকবে, আর psi of x, y, z ইকুয়াল টু আমাদের ই psi হলো। এটা হবে কি স্ক্রুডিঞ্জার ইকুয়েশন। আমি এটা সলভ করতে বলছি না, এটা সলভ করা তিনটে আলাদা আলাদা করে করতে হবে, আর এর জন্য একটা, থিটার জন্য একটা, ফাই এর জন্য একটা, তো অত করার দরকার নেই, জাস্ট রেজাল্টটা মনে রাখলেই হবে এক্ষেত্রে। তো এখানে যে এই মিউটা যেটা লিখেছিলাম, এই মিউটা মিউটা বলা হচ্ছে রিডিউসড মাস। ঠিক আছে, রিডিউসড মাস কি? তো সাপোজ যে একটা, এখানে ধরো একটা সেন্টার আছে, ধরো নিউক্লিয়াস মানে প্রোটন, তাকে কেন্দ্র করে যদি ইলেকট্রন, হাইড্রোজেন অ্যাটমের ইলেকট্রনটা ঘোরে, তাহলে এই যে সিস্টেমটা, সেই সিস্টেমের রিডিউসড মাস কত হবে? যদি ধরো প্রোটনের মাস এমপি হয়, ইলেকট্রনের মাস এমই হয়, তাহলে রিডিউসড মাস কি হবে? এমই ইনটু এমপি ডিভাইড বাই এমই প্লাস এমপি। মানে অ্যাকচুয়ালি এরকম হয় 1 বাই নিউ ইকুয়াল টু 1 বাই এমপি প্লাস 1 বাই এমপি। এটাকে জাস্ট একটা লসাগু করে নিলে, এরকম রেসিপ্রোকাল করে দিলে এরকমই দেখতে লাগবে। তাহলে সিস্টেমটা কি মাথায় রাখতে হবে? একটা হাইড্রোজেন অ্যাটম মানে কি? হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে একটা মাত্র ইলেকট্রন আছে, তাই তো? সেটা নিউক্লিয়াসকে ওরিয়েন্ট করে মুভ করছে। তাহলে এই টোটাল সিস্টেমের আমরা ওয়েভ ফাংশন দেখতে চাইছি। তাহলে একটা ইলেকট্রনের মাস হলে তো হবে না, তার কারণ প্রোটনের জন্য এইভাবে ওরিয়েন্ট করছে। তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এটা হচ্ছে যে টোটাল সিস্টেমটা রিডিউসড মাস ধরে নিতে হবে, ঠিক আছে? সেটা কি হবে? জাস্ট এইটা এরকম দেখতে। তো এবার যে এই যে স্ক্রুডিঞ্জার ইকুয়েশনটা, এর সলিউশন তিনটে হবে, কারণ তার কারণ এটা রেডিয়াল পার্ট থাকবে, আর এর পার্ট, একটা থিটার পার্ট থাকবে, একটা ফায়ের পার্ট থাকবে, ঠিক আছে? তো তার মতো অত অত এর মধ্যে আমি যাচ্ছি না, আমি জাস্ট এই সলিউশনটা কেমন হবে এটা আমি একবার বলে দিচ্ছি। সাই এম এল এম আর এটা ফাই স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট চলে আসবে। তো সেক্ষেত্রে এনটাকে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তারপরে অরবিটাল কোয়ান্টাম নাম্বার বা অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার, আর এমটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে? সেটা কি জাস্ট আমি একবার করে বলে দেবো। ওটাকে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারও বলা হয়, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে। এটা ফাংশনে দেখতে হবে এরকম, নর্মালাইজেশন কনস্ট্যান্ট এন, একটা রেডিয়াল পার্ট আর এন এল পার্ট, একটা এই থিটার পার্ট ক্যাপিটাল থিটা লেখা হয়, ক্যাপিটাল থিটা ফাংশন অফ থিটা এল এম। আর একটা যেটা হয় এটা হচ্ছে ক্যাপিটাল ফাই ফাংশন অফ অ্যাজিমুথাল অ্যাঙ্গেল ফাই, এটা শুধুমাত্র এম এর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো এখানে যেটা মনে রাখতে হবে, এটা শুধুমাত্র ফাইয়ের পার্টটা মনে রাখাটা খুবই ইজি, কারণ সেটা একটা খুব সিম্পল সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আসে। সেটা এরকম আসে d2 phi by d phi 2 equal to minus m square phi। এই ফাইটা কিন্তু এই অ্যাজিমুথাল পার্টটা, মানে যদি তুমি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে এই জিনিসটাকে আঁকো, তাহলে এরকম ভাবে যে এই যে অ্যাঙ্গেলটা মুভ করে এর সাথে, এই অ্যাঙ্গেলটাকে ফাই বলা হয়, ঠিক আছে? সেই অ্যাঙ্গেলের রেসপেক্টে যেটা হবে সেটা হচ্ছে যে পার্টটা, ওই কম্বিনেটিভ পার্টটা আছে, এটা হচ্ছে ক্যাপিটাল ফাই, ঠিক আছে? এবার এটা যদি সলিউশন করা হয়, এটা সলিউশন সিম্পলি আগেরটার মতো একটা এক্সপোনেনশিয়াল সলিউশন আসবে। তাহলে যেটা ফাই
আচ্ছা, তার সলিউশন আসবে a e টু দি পাওয়ার I m i। এই যে m যেটা আসে, mটাকে বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে। আর এটা বলার আগে এক অরবিটাল কোয়ান্টাম নাম্বারটা বলে দিলে ভালো হতো। সাপোজ অরবিটাল একটা একটা ইলেকট্রন মুভ করছে, তার মানে একটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, সেটা কোন কোয়ান্টাম নাম্বার দিয়ে ডিফাইন করা হয়? অরবিটাল কোয়ান্টাম নাম্বার দিয়ে। তাহলে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অরবিটাল ওইভাবে ডিফাইন করা হয়। সাপোজ কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কোনটা? এর ভ্যালু কত যায়? 1 2 3 ডট 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 এরকম ভাবে যাবে। তারপরে যেটা অরবিটাল কোয়ান্টাম নাম্বার এল, এটার ভ্যালু কি হয়? 0 থেকে n-1 অবধি। এটা হলো অরবিটাল কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, বা অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার বলা হয়। আর যেটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম এল বলা হয়, এম এল এর ভ্যালুটা হয় প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত, এরকম ভাবে যাবে। তাহলে কি হবে? পরেরটা কি হবে? l-1, এরকম করতে করতে 0 আসবে, তারপরে এল মাইনাস অফ l-1, এরকম করতে করতে প্লাস এল থেকে মাইনাস এল অব্দি যাবে। ঠিক আছে। সাপোজ আমার এল ইকুয়াল টু 2 আছে, যদি এল ইকুয়াল টু 2 হয়, তার ক্ষেত্রে এম এল কত হবে? এম এল কত হবে? প্লাস 2 থেকে মাইনাস 2 অব্দি যাবে, তার মানে প্লাস 2 1 0 -1 -2, পাঁচটা ভ্যালু হবে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি নেগেটিভ কোয়ান্টাম নাম্বার ডিফাইন করা হবে। এবার যদি অরবিটাল কোয়ান্টাম নাম্বার তো গেল, এবার যদি তোমাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ ক্যালকুলেট করতে বলে, তাহলে সেটা ইন টার্মস অফ কোয়ান্টাম নাম্বার কি হবে? যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম বলি, ক্যাপিটাল এল, এটা ইন টার্মস অফ স্মল এল যদি লেখা হয়, এটা এরকম লিখতে হবে রুট ওভার এল ইন্টু এল প্লাস 1 এইচ কাট, এরকম লিখতে হবে। ঠিক আছে। আর এখান থেকে আরেকটা জিনিস যেটা জানতে হবে, যদি ডিজেনারেসি কাকে বলে। ডিজেনারেসি আগের দিন বলেছিলাম, যদি একই এনার্জি ওলা দুটো ওয়েভ ফাংশন থেকে যায়, তাহলে সেটাকে ডিজেনারেট স্টেট বলা হয়। তাহলে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ডিজেনারেসি কত হবে? ডিজেনারেসি ইন হাইড্রোজেন অ্যাটম প্রবলেম, এটা হয় হচ্ছে কি সামেশন ওভার এল 0 to n-1 twice l plus 1। এটা দেখে অনেক কমপ্লিকেটেড মনে হচ্ছে, তো যেটা থেকে ইজি, এটা মাথায় রাখবে n স্কয়ার। ঠিক আছে, তো ডিজেনারেসি কত হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে? n স্কয়ার। তাহলে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যে ওয়েভ ফাংশনটা হবে, এটা n স্টেট psi n কি হবে? কত ডিজেনারেসি কত হবে? n স্কয়ার ফোল্ড ডিজেনারেট হবে। তাহলে যদি সেকেন্ডটা বলে, তাহলে সেকেন্ড যদি সাই2 বলে, তার ক্ষেত্রে ডিজেনারেসি কত হবে? 4। এরকম ভাবে 3 নম্বরটা 4 নম্বরটা সবকটা ফাংশনের জন্য ডিজেনারেসি বলে দেওয়া যাবে। ঠিক আছে, তো এইভাবে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে পার্টিকুলার স্টেটের ডিজেনারেসিটা ক্যালকুলেট করা হয়। জাস্ট মাথায় রাখবে যে ডিজেনারেসিটা কি হবে? n স্কয়ার। nটা কি? nটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অনুযায়ী ওয়েভ ফাংশন, পূর্ণ ওয়েভ ফাংশনটা বলা হবে, সেটা দেখতে হবে। এবার তার ডিজেনারেসি n স্কয়ার, জাস্ট ওই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার স্কয়ার করে দিতে হবে। ঠিক আছে, এবার পার্টিকুলার কিছু কিছু ওয়েভ ফাংশন মনে রাখতে হবে। সাপোজ সাই 100। ঠিক আছে, তার মানে কি আমাদের ওয়েভ ফাংশনটা কি ছিল? সাই অফ n l m, তাই তো? তার মানে n এর ভ্যালু 1, l এর ভ্যালু 0, m এর ভ্যালু 0। দেখো n এর ভ্যালু যদি 1 হয়, তাহলে কি হবে? l এর ভ্যালু কি হবে? n-1 হবে, তাই তো? তার মানে 0 হবে। আর l যদি 0 হয়, m ও 0 হবে, তাই তো? প্লাস l থেকে মাইনাস l, এবার যদি 0 হয়, তাহলে আর p প্লাস মাইনাস এটাও 0। তাহলে এই ক্ষেত্রে যেটা সাই 100 যেটা হয়, এটা টিপিক্যাল ভ্যালুটা একটু মাথায় রাখতে হয়, 1/√π z by a0 to the power
3/2 e to the power minus z r by a0। জেডটা কি? জেডটা যেখানে হচ্ছে কি অ্যাটমিক নাম্বার বা কটা ইলেকট্রন আছে সেটা। a0টা কি? বোর রেডিয়াস, মানে কোন রেডিয়াসের অরবিটালে মুভ করছে এটা হচ্ছে কি a0। এটা টিপিক্যাল একটা ওয়েভ ফাংশনের জন্য এরকম ফর্ম হয়। তো এখানে যেটা মাথায় রাখবে, তো যদি আমাদের একটা আরবিটারি নাম্বারের ক্ষেত্রে বলে দেওয়া হয় সাই n00 যদি বলি, তাহলে তার ক্ষেত্রে ওয়েভ ফাংশনের অবসংখ্যা হবে e to the power minus z r by n a0। এটা একটা জেনারেল ফর্মুলা, ঠিক আছে। মানে যদি n স্টেট হয়, বাকি যদি আমার মনে নাও থাকে, শুধুমাত্র যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের রিলেশনটা দেখতে চাই, এটা হবে z বাই n a0, ঠিক আছে। এই nটা কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তাহলে দেখো 100 টা হোল্ড করছে, যদি 1 বসে তাহলে z বাই n a0, z বাই a0, তাহলে এটা 100 এর জন্য 2 হলে এখানে 2a0 হবে, 3 এর জন্য 3a0 হবে, এরকম ভাবে আস্তে আস্তে চেঞ্জ করবে। তো এটা এইভাবে মাথায় রাখবে যে n00 এর ক্ষেত্রে এটা কি হবে এক্সপোনেনশিয়াল zr বাই n a0, ঠিক আছে। nটা কি? nটা সেখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, nটা কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। এর ভ্যালু 1 2 3, এখানেও কিন্তু এর ভ্যালুটা 0 হতে পারে না, তার কারণ n ইকুয়াল যদি 0 হয়, যদি এখানে সাপোজ 0 বসিয়ে দাও, তাহলে কি হবে এক্সপোনেনশিয়াল মাইনাস ইনফিনিটি, এক্সপোনেনশিয়াল মাইনাস ইনফিনিটি মানে কি 0, তো টোটাল ওয়েভ ফাংশন 0 হয়ে যাচ্ছে। এটা তো কোনোভাবে প্র্যাকটিক্যাল সলিউশন নয়, ঠিক আছে। তবে এটা মাথায় রাখতে হবে যে এন এর ভ্যালুটা কোন ক্ষেত্রে কোথা থেকে শুরু হবে। একমাত্র হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে এন এর ভ্যালুটা 0 থেকে শুরু হয়, তার কারণ n ইকুয়াল টু 0 বসালে ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করে যায় না। কিন্তু পার্টিকেল ইন এ বক্স বা হাইড্রোজেনের ক্ষেত্রে n ইকুয়াল টু 0 কিন্তু একটা সলিউশন নয়, ঠিক আছে। এটা একটু মাথায় রাখতে হবে। কারোর কোনো কোশ্চেন আছে পর্যন্ত? ঠিক আছে। আরেকটা যেটা জিনিস লাস্ট বলে দিই, এই যে আগে বললে ভালো হতো, ঠিক আছে। এটা হচ্ছে যে তাহলে আমরা পার্টিকুলার বক্স দেখলাম, হারমোনিক অসিলেটর দেখলাম, আর হাইড্রোজেন অ্যাটমে দেখলাম বেসিক জিনিসগুলো। আর একটা জিনিস যেটা প্রথমে বলা উচিত ছিল, ফ্রি পার্টিকেল। ফ্রি পার্টিকেল মানে কি? তার উপরে কোনো পোটেনশিয়াল নেই, তার মানে কি ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে পোটেনশিয়াল ভি অফ এক্স, এটা কি হবে 0 হবে, মানে কোনো পোটেনশিয়াল নেই, মানে এর উপরে কোনো ফোর্স কাজ করছে না। মানে ডেফিনিশন কি হবে যে ফ্রি পার্টিকেল ইজ এ পার্টিকেল ইন হুইচ নো নো ফোর্স ইজ অ্যাপ্লাইড বা সাবজেক্ট নো ফোর্স, ঠিক আছে। তাহলে যদি ফোর্স কিছু না থাকে, তাহলে তার ক্ষেত্রে পোটেনশিয়ালটা 0 হবে। তাহলে সেক্ষেত্রে শ্রোডিঞ্জার ইকুয়েশন, এবার এই শ্রোডিঞ্জার ইকুয়েশন গুলো কিন্তু সবই টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে শ্রোডিঞ্জার ইকুয়েশন কি হবে? শ্রোডিঞ্জার ইকুয়েশন কি ছিল? মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টুয়াইস এম d2 psi by dx2 প্লাস ভি সাই, তাহলে ভিটা তো এখানে 0, তাহলে এটা লিখবই না, ইকুয়াল টু ই সাই। তাহলে এটা কি হবে আমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এটাকে যদি রিঅ্যারেঞ্জ করি, তাহলে কি দেখতে হবে? d2 psi by dx2 ইকুয়াল টু কি দাঁড়াবে? এটা যদি এই পাশে চলে আসে মাইনাস টুয়াইস এম ই ওভার এইচ কাট স্কোয়ার সাই, এরকম দেখতে হবে, ঠিক আছে। এবার এটাকে ওই আগেরটা পার্টিকুলার বক্সের মতো কে এটাকে লেট
এটাকে ধরে নাও অথবা টোয়াইস এম ই বাই এইচ স্কয়ার, তাহলে এটা কি দাঁড়াবে মাইনাস কে স্কয়ার সাই। তাহলে এটা আবার একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। সলিউশনটা খুব ইজি। কি হবে, সলিউশনটা হবে এক্সপোনেনশিয়াল সলিউশন হবে। তাহলে সাই অফ এক্স ইকুয়াল টু কি হবে, a sin e to the power I kx, একটা প্লাস সলিউশন একটা মাইনাস হলো সলিউশন e to the power মাইনাস I kx। মানে এই প্লাস মাইনাস সাইনটা কি বোঝায়, যে প্রপাগেশনটা কোন দিকে অ্যাকচুয়ালি। ঠিক আছে, যদি একটা সাপোজ এই দিকে যদি প্রপাগেশনটা হয় তাহলে এটা কি হবে e to the power I kx, আর এই x টাকে যদি মাইনাস x করে দাও মানে প্রপাগেট এই দিকে নেগেটিভ x ডিরেকশনে হয় তাহলে এটাকে মাইনাস I kx, এরকম একটা জিনিস হবে। প্রপাগেশনটা বোঝানোর জন্য দুটো সলিউশন করা হয়। ঠিক আছে, তাহলে কি হবে এখানে যদি আমি এখানে জিনিসটা হচ্ছে এবার যদি এটাকে সলিউশন করতে চাই তাহলে দুটো সলিউশন, তাহলে এটা পজিটিভ আইগেন ভ্যালুর জন্য তাহলে কিভাবে এর একটা সলিউশন পাবো, তাহলে এর জন্য নরমালাইজ করতে হবে। নরমালাইজ যদি করি, নরমালাইজ কিভাবে করা হয়, যে টোটাল লিমিটে জিনিসটাকে ইন্টিগ্রেশন করে দাও। লিমিট কত, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ফ্রি পার্টিকেল তো কোনো বাউন্ড নয়, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যে কোনো জায়গায় থাকতে পারে। তাহলে কি হয়, সাই স্টার সাই ডিএক্স, এই তো এটা ইকুয়াল টু কত হবে, ওয়ান হওয়া উচিত, তাই না? এবার আমরা দেখি এটা আদৌ কত হয়। তাহলে এখানে যদি ইন্টিগ্রেশনটা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি করি, এখানে যদি এটাকে সাই স্টার সাই করি তাহলে দেখো যদি আমি যে কোনো একটা সলিউশন মেনে চলি, সাপোজ সাই অফ এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার আই কে এক্স, এবার এখানে যদি সাই স্টার এক্স করতাম তাহলে কি হবে, কমপ্লেক্স কনজুগেট হবে, জাস্ট আইটাকে মাইনাস আই দিয়ে রিপ্লেস করবো, তাহলে টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স এরকম হবে। তাহলে এবার যদি সাই স্টার সাই করি তাহলে দুটো এ দিলে মড এ স্কয়ার হলো, আর টু দি পাওয়ার আই কে এক্স টু দি পাওয়ার স্কয়ার 1 হয়ে গেল, আর টু ডিএক্স, ঠিক আছে, ইকুয়াল টু 1। এইবার এইখানে জিনিসটা দেখো, এটা লেফট হ্যান্ড সাইডে যেটা আছে, রাইট হ্যান্ড সাইডে 1 নরমালাইজেশন হলে 1 আমরা জানি, কিন্তু এখানে কি দাঁড়াচ্ছে জিনিসটা, এটা হচ্ছে যে যদি এটা এ স্কয়ারটাকে বাইরে নিয়ে আসি তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে কি দাঁড়ালো, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ডিএক্স। তাহলে ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কি হবে, এক্স হবে, লিমিট কি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, তাহলে তো সেটা ইনফিনিটি আসা উচিত, তাই না? তাহলে কি জিনিসটা নরমালাইজ হলো না? তার মানে কি, যে ফ্রি পার্টিকেল যেটা হবে, এটা ফ্রি পার্টিকেল ক্যান নট বি নর্মালাইজ। এটাই এটা বলার উদ্দেশ্য যে ওয়েভ ফাংশন অফ এ ফ্রি পার্টিকেল ক্যান নট বি নর্মালাইজড। ঠিক আছে, মানে বোঝা গেল যদি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি থাকার পার্টিকেলটার ইকুয়াল প্রবাবিলিটি থাকে তাহলে নর্মালাইজই করা যাবে না। এখন নর্মালাইজ কি বলেছিলাম, যে নর্মালাইজ করলে অ্যাকচুয়ালি 1 আসা উচিত, কিন্তু এখানে দেখছি না 1 আসছে না, ইনফিনিটি চলে আসবে। মানে কি, যদি রেঞ্জই ফিক্স না থাকে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এই দুটির মধ্যে থাকা পার্টিকেলটা থাকার ফাইনাইট প্রবাবিলিটি হয়, মানে এখানে থাকার যে প্রবাবিলিটি মাইনাস ইনফিনিটি থাকার সেই সেম প্রবাবিলিটি, তাহলে পার্টিকেলটা কোথায় আছে, মানে পার্টিকেলটা ডিফাইন্ড নয়, পার্টিকেলটা হবে নট ওয়েল ডিফাইন্ড। এটাকে ডিফাইন করতে গেলে কি করতে হবে, কোন একটা সাম পার্টিকুলার রিজিয়নে তার প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হবে। সাপোজ এটা যদি পুরো ফুল রিজিয়নে ক্যালকুলেট করা না যায় তাহলে কি করতে হবে, একটা ছোট রিজিয়ন কেটে নিতে হবে, এই রিজিয়ন থেকে এই রিজিয়নের মধ্যে পার্টিকেলটা থাকার প্রবাবিলিটি কত সেইটা ক্যালকুলেট করা যেতে পারে। ঠিক আছে, এটা একটা পসিবিলিটি। তো অ্যাকচুয়ালি প্রথমে কিন্তু ফ্রি পার্টিকেলের জিনিসটাই আলোচনা করা হয় সব বইতে মেইনলি। তো সেখানে দেখানো হয় যে না, এটাকে নর্মালাইজ করা যাচ্ছে না, তার জন্য আমার কি দরকার, একটা ফাইনাইট বাউন্ডারি দরকার যার মধ্যে পার্টিকেলটাকে নর্মালাইজ করা সম্ভব। তাহলে সেই জন্য প্রথম যেটা করা হয়, একটা ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল তৈরি করা হয়, মানে মাইনাস ইনফিনিটি ইনফিনিটি অব্দি ছিল, তার মধ্যে আমি একটা ওয়েল বসিয়ে দিয়েছি, বা একটা ওয়েল যার পোটেনশিয়ালটা জিরো। ঠিক আছে, মানে তারপর আমি প্রথম যে প্রবলেমটা করিয়েছিলাম একটা এটার মতো। ঠিক আছে, একটা ওয়েল বসিয়ে দেওয়া হচ্ছে, এটা ওয়েলের বাদিকেও ইনফিনিটি, ডান দিকেও ইনফিনিটি, শুধুমাত্র ওয়েলের ওই রিজিয়নটাতে আমার পোটেনশিয়াল কি আছে, জিরো আছে।
তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখলাম যে দুটো কোয়ান্টিটি, তাহলে ওর মধ্যে কিন্তু পটেনশিয়ালটা জিরো, ফ্রি পার্টিকেল